closely into the shadows. Can you see what hides there, waiting for you to fall asleep? এমন কিছু ঘটনা আছে যা শুনলে মনে হয় মানুষের মনের ভেতরটা ঠিক কতটা গভীর আর অন্ধকার হতে পারে। আজ আমরা ঠিক তেমনই এক অস্বস্তিকর কাহিনীর গভীরে যাব। আর্মিন মাইভেসের গল্প। এমন এক মানুষ যে তার সাংঘাতিক একাকিত্ব কাটানোর জন্য এক অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিল। বিজ্ঞাপনটা ছিল, একজন সুঠাম দেহের 18 থেকে 30 বছর বয়সী যুবক চাই, যাকে জবাই করে খাওয়া হবে। ভাবা যায়, ইন্টারনেটের এক অন্ধকার কোণায় পোস্ট করা এই লাইনগুলো কিন্তু কোনো সিনেমার প্লট না, একদম সত্যি ঘটনা। আর এই কয়েকটা শব্দই এমন এক ভয়ঙ্কর কাহিনী শুরু করে যা এক সময় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এখন প্রশ্নটা হলো, কে এমন একটা বিজ্ঞাপন পোস্ট করার কথা ভাবতে পারে? আর তার থেকেও বড় প্রশ্ন, কেই বা এই ডাকে সাড়া দেবে? আসলে এই গল্পের কেন্দ্রে কিন্তু একজন নয়, দুজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষ ছিল। আর তাদের দুজনেরই অন্ধকার ইচ্ছাগুলো এক ভয়ঙ্কর বিন্দুতে এসে মিলে গিয়েছিল। তো কোনো মানুষের এমন ভয়ঙ্কর মানসিকতার কারণ বুঝতে হলে একটু তার অতীতে তো যেতেই হবে, তাই না? চলুন আর্মিন মাইভেসের ছোটবেলার সেই একলা দিনগুলোতে ফিরে যাই, যেখান থেকেই হয়তো তার এই বিকৃত ক্ষুধার বীজটা পোঁতা হয়েছিল। আসলে আর্মিনের জীবনটা ছিল একটার পর একটা ছেড়ে যাওয়ার গল্প। ভাবুন, মাত্র 8 বছর বয়স, তখন ওর বাবা পরিবার ছেড়ে চলে যান। একটু বড় হতে কৈশোরে ওর 2 সৎ ভাইও বাড়ি ছেড়ে দেয়। বছরের পর বছর ওর একমাত্র সঙ্গী ছিল ওর মা, কিন্তু 1999 সালে তিনিও মারা যান। মানে একের পর এক কাছের মানুষ চলে যাচ্ছে। এই ঘটনাগুলো ওকে এক অপূরণীয় শূন্যতার দিকে ঠেলে দেয়। 44টা ঘর, একবার ভাবুন তো, রোটেনবার্গের বিশাল এক এস্টেটের 44টা ঘরের মধ্যে আর্মিন থাকতো একেবারে একা। এই বিশাল ফাঁকা বাড়িটা ওর কাছে শুধু একটা বিল্ডিং ছিল না, এটা ছিল ওর বাড়তে থাকা একাকিত্বের একটা জীবন্ত প্রতীক। প্রত্যেকটা খালি ঘর যেন ওর ভেতরের শূন্যতাটাকে আরও বেশি করে মনে করিয়ে দিত। এই অসহ্য একাকিত্ব থেকে বাঁচার জন্য আর্মিন কি করলো জানেন? ও একটা কাল্পনিক বন্ধু তৈরি করলো, নাম দিল ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কি ছিল ওর কাছে পারফেক্ট সঙ্গী। কেন? কারণ ফ্র্যাঙ্কি ওকে কোনো দিনও ছেড়ে যাবে না। আর ঠিক এই পয়েন্ট থেকেই ওর মনের মধ্যে সেই ভয়ঙ্কর ধারণাটা জন্ম নেয়, যা পরে ওর সব কাজের পেছনের মূল শক্তি হয়ে দাঁড়ায়। আর্মিনের মাথায় এক অদ্ভুত বিকৃত যুক্তি তৈরি হয়েছিল। ও বিশ্বাস করতে শুরু করে যে কাউকে যদি চিরদিনের জন্য নিজের কাছে রাখতে হয়, তাহলে তাকে নিজের শরীরের একটা অংশ করে নিতে হবে, আর তার একমাত্র রাস্তা হলো তাকে খেয়ে ফেলা। ওর কাছে এটা কোনো হিংস্রতা ছিল না, বরং ছিল ভালোবাসার চরম প্রকাশ, মানে একেবারে এক হয়ে যাওয়ার এক ভয়ঙ্কর উপায়। তো ছোটবেলার এই মানসিক ঘা নিয়েই আর্মিন বড় হতে থাকে। আর তারপর আসে ইন্টারনেটের যুগ, যে টেকনোলজি গোটা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিচ্ছিল। সেই টেকনোলজি আর্মিনের জন্য ওর অন্ধকার কল্পনাকে সত্যি করার একটা ডিজিটাল হান্টিং গ্রাউন্ড বা শিকারের জায়গা হয়ে ওঠে। বাইরে থেকে দেখলে আর্মিন মাইভেসকে কিন্তু একদম সাধারণ একজন মানুষ মনে হতো। জার্মান আর্মিতে কাজ করেছে, ডিসিপ্লিনড, বিশ্বাসযোগ্য একজন কম্পিউটার টেকনিশিয়ান। কিন্তু এই স্বাভাবিক মুখোশের আড়ালে লুকিয়েছিল ওর আর একটা সত্তা, এমন একজন যে গোপনে ক্যানিবালিজমের ফ্যান্টাসিতে ডুবে থাকত, আর মাঝে মাঝে কসাইখানায় যেত নিজের ওই বিকৃত ইচ্ছাকে আরও উস্কে দেওয়ার জন্য। আর্মিন দ্য ক্যানিবাল ক্যাফের মতো কিছু অনলাইন ফোরামে প্রথমবার এমন কিছু লোকের খোঁজ পায় যাদের চিন্তা ভাবনা ছিল ঠিক ওরই মতো। ভাবুন, যে কল্পনাটা ও এতদিন একা একা পোষে রেখেছিল, সেই ফ্যান্টাসিটা এখানে ছিল একদম নর্মাল একটা ব্যাপার। আর এই কমিউনিটির সাপোর্ট পেয়েই ওর কল্পনাগুলো আর শুধু ভাবনাতে আটকে থাকলো না, একটা ভয়ঙ্কর প্ল্যানে বদলে গেল। এরপর তো আর্মিন তার শিকার খোঁজার জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে। বিভিন্ন অনলাইন ফোরামে 60টারও বেশি বিজ্ঞাপন পোস্ট করে। প্রথম দিকে কয়েকজন আগ্রহ দেখিয়েছিল ঠিকই, কিন্তু ওর বাড়িতে বানানো স্লটার রুম বা কসাইখানাটা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়।
এরপর থেকে ও বিজ্ঞাপনে পরিষ্কার করে লিখে দিত শুধু সিরিয়াস ক্যান্ডিডেট বা গুরুত্বপূর্ণ প্রার্থীরাই যেন যোগাযোগ করে। আর ঠিক তারপরেই একদিন ওর বিজ্ঞাপনের উত্তর আসে এমন একজনের কাছ থেকে যে শুধু সিরিয়াসই ছিল না, বরং ঠিক ওর মতোই এই ভয়ঙ্কর ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিল। উত্তরটা ছিল খুবই সিম্পল, কিন্তু এর চেয়ে ঠান্ডা আর কিছু হতে পারে না। গেটার 99 নামের এক ইউজার ওকে লেখে, আমি প্রস্তুত। ব্যাস এই দুটো শব্দই ছিল সেই ভয়ঙ্কর রাতের ফাইনাল সিগন্যাল। আর এই ইউজারই ছিলেন বার্ন ব্র্যান্ডেস। তো কে ছিলেন এই বার্ন ব্র্যান্ডেস? উনি ছিলেন 43 বছর বয়সী একজন ইঞ্জিনিয়ার। বাইরে থেকে দেখলে মনে হবে বেশ সফল জীবন, কিন্তু ভেতরে ভেতরে উনিও ছিলেন সাংঘাতিক একা। আর ওনারও এক অন্ধকার ফ্যান্টাসি ছিল। উনি চাইতেন কেউ তাকে মেরে খেয়ে ফেলুক। এটা ছিল যেন দুটো ভাঙা মনের এক ভয়ঙ্কর মিলন, যেখানে একজনের ফ্যান্টাসি আরেকজনের ইচ্ছা পূরণ করছিল। আচ্ছা, এবার আসা যাক সেই রাতের ঘটনায়। এই ক্রাইমের সবচেয়ে শকিং ব্যাপার কি জানেন? এটা কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা ছিল না, সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল। আর আর্মিন প্রায় 4 ঘন্টার একটা ভিডিওতে পুরো ঘটনাটা রেকর্ড করে রেখেছিল, যেন এটা ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। দিনটা ছিল 9 মার্চ 2001। ব্র্যান্ডেসের সম্মতিতেই আর্মিন ওর ভয়ঙ্কর কাজ শুরু করে। প্রথমে ব্র্যান্ডেসের অনুরোধেই ওর যৌনাঙ্গ কেটে ফেলা হয়। এমনকি ওরা দুজন একসাথে সেটা রান্না করে খাওয়ারও চেষ্টা করে। যখন ব্র্যান্ডেস রক্তক্ষরণের জন্য ধীরে ধীরে নিস্তেজ হয়ে বাঁচড়াবে করেছিল, আর্মিন তখন একদম শান্তভাবে একটা বই পড়ছিল। আর সবশেষে প্রায় আধ চেতন ব্র্যান্ডেসের গলায় ছুরি চালিয়ে ওকে হত্যা করে। এর পরের 10 মাস ধরে আর্মিন ওর জীবনের সেই চরম ফ্যান্টাসিটা যাপন করে। ব্র্যান্ডেসের শরীর থেকে প্রায় 20 কেজি মাংস ও ফ্রিজারে পিৎজা বক্সের আড়ালে জমিয়ে রেখেছিল আর দিনের পর দিন ধরে খেয়েছে। ওর কাছে ব্র্যান্ডেস এখন সত্যিই ওর একটা অংশ হয়ে গিয়েছিল, এমন একজন যে ওকে আর কোনোদিনও ছেড়ে যেতে পারবে না। কিন্তু ইন্টারনেটের এই অন্ধকার জগৎ তো আর চিরকাল গোপন থাকে না, তাই না? চলুন এবার দেখি কিভাবে এই সাংঘাতিক অপরাধটা সবার সামনে এলো আর আইন এই অদ্ভুত মামলাটার কিভাবে বিচার করলো। মজার ব্যাপার হলো যে ইন্টারনেট ফোরাম আর্মিনের এই অপরাধকে সম্ভব করেছিল। সেই ফোরামেরই এক ইউজারের টিপসের ভিত্তিতে পুলিশ ওর বাড়িতে হানা দেয়। আর সেখানে গিয়ে তো তারা হতবাক। ফ্রিজারে মানুষের শরীরের অংশ আর তার সাথে সেই ভয়ঙ্কর ভিডিও টেপটা। পুলিশের জন্য সবচেয়ে অবাক করা বিষয় ছিল এটাই যে ভিডিওতে ব্র্যান্ডেসকে দেখে মনে হচ্ছিল ও যা কিছু করছে সব নিজের ইচ্ছাতেই করছে। এই কেসটা আইনের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ভিকটিম তো নিজেই মরতে চেয়েছিল। প্রথম ট্রায়ালে ব্র্যান্ডেসকে ইচ্ছুক শিকার হিসেবে দেখে আর্মিনকে মাত্র 8.5 বছরের জেল দেওয়া হয়। কিন্তু পরে যখন আবার বিচার হয়, তখন কোর্ট বলে যে শেষ আঘাতটা করার সময় ব্র্যান্ডের সম্মতি দেওয়ার মতো অবস্থায় ছিল না, আর তাই চার্জ বদলে যায়। আর্মিনকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর্মিন, ওর মধ্যে কোনো অনুশোচনা ছিল না। জেল থেকে লেখা একটা চিঠিতে ওই ঘটনাটাকে ব্র্যান্ডেসের জন্য এক সুন্দর মৃত্যু বলে লিখেছিল। ও বলে যে এটা নাকি এমন এক মৃত্যু যা ব্র্যান্ডেস বছরের পর বছর ধরে চেয়ে এসেছে। মানে ও নিজেকে খুনি ভাবতই না, ভাবত যে ও শুধু আরেকজনের ইচ্ছা পূরণ করেছে। আর আজ রোটেনবার্গের সেই 44টা ঘরের বাড়িটা একটা ডার্ক ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। যে বাড়িটা একসময় আর্মিনের সাংঘাতিক একাকিত্বের সাক্ষী ছিল, আজ সেটাই মানুষের অসুস্থ কৌতূহলের একটা কেন্দ্র। ইতালির শান্ত সুন্দর একটা শহর কোরেজিও, কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই লুকিয়ে আছে এক মায়ের ভালোবাসার এমন এক অন্ধকার গল্প যা শুনলে গা শিউরে উঠবে। এটা লিওনার্দো সিয়ানচুল্লির কাহিনী, যাকে সবাই চিনত কোরেজিওর সাবান নির্মাতা হিসেবে। কিন্তু তার এই আপাত নিরীহ পরিচয়ের পেছনে যে সত্যিটা ছিল তা যে কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। সন্তানের জন্য একজন বাবা মা ঠিক কতটা ত্যাগ করতে পারেন, তাকে রক্ষা করার জন্য কোন সীমা পর্যন্ত যেতে পারেন, আর কি হয় যখন সে আকাঙ্ক্ষার সাথে মিশে যায় অন্ধবিশ্বাস আর কুসংস্কার। সময়টা একটু পিছিয়ে নেওয়া যাক 1940 সালের 3রা অক্টোবর। লিওনার্দো খুব যত্ন করে তার 18 বছর বয়সী ছেলে জুসেপেকে গোসল করাচ্ছেন, কিন্তু যে সাবানটা তিনি ব্যবহার করছেন
ওটা কোনো সাধারণ সাবান নয়। এরপর তিনি ছেলেকে নিজের হাতে বানানো কুকিজ খেতে দিলেন। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ মায়ের স্নেহ, কিন্তু আসলে এই আপাত স্নেহের আড়ালে চলছিল এক অকল্পনীয় কিছুর প্রস্তুতি। কেন একজন মা এমনটা করবেন? এর উত্তরটা খুঁজতে হলে আমাদের আরও কিছুটা পেছনে যেতে হবে। এই অদ্ভুত ঘটনার শেকড়টা লুকিয়ে আছে অনেক গভীরে, লিওনার্দো জন্মের আগে থেকে বয়ে চলা এক অভিশাপের গল্পে। গল্পের শুরুটা আসলে লিওনার্দার মা এমিলিয়াকে নিয়ে। একবার ভাবুন তো সেই সময়ের কথা। এমিলিয়ার জীবনটা ছিল একটা ট্র্যাজেডি। পরিবারের সম্মান রক্ষার নামে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করতে হয়েছিল এমন একজনকে যে তার জীবনটা নষ্ট করে দিয়েছিল। আর এই জোর করে চাপিয়ে দেওয়ার সম্পর্ক, এই ঘৃণা থেকেই জন্ম হয় লিওনার্দা। যে সন্তানকে এমিলিয়া জন্ম থেকেই ঘৃণা করতেন, সেই লিওনার্দাই যখন মায়ের অমতে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, তখন মায়ের মুখ থেকে আশীর্বাদের বদলে বের হলো অভিশাপ। এমন এক অভিশাপ যা লিওনার্দা সারা জীবনের সঙ্গী হয়ে রইল। আর অবিশ্বাস্য হলেও সত্যি, মায়ের সেই অভিশাপ যেন পিছু ছাড়ল না লিওনার্দার। তার জীবনটা হয়ে উঠল সেই অভিশাপেরই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। কি হয়নি তার জীবনে? পরপর 3টি সন্তান মৃত জন্মালো, 3 বার গর্ভপাত হলো। হতাশ হয়ে যখন তিনি এক গণকের কাছে গেলেন, তখন সেই গণক তার হাত দেখে বললেন তার ডান হাতে কারাগার আর বাম হাতে পাগলাগারদের ভবিষ্যৎ লেখা আছে। আর যেন কফিনের শেষ পেরেকটা ঠুকে দিল 1930 সালের এক ভয়ঙ্কর ভূমিকম্প, যা তার সব কিছু কেড়ে নিয়েছিল। লিওনার্দা তখন পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন যে মায়ের অভিশাপই তার জীবনের একমাত্র সত্যি। এই অভিশাপ থেকে মুক্তি পেতে লিওনার্দা তখন মরিয়া। তিনি কোরেজিও শহরে এসে নতুন করে সব শুরু করলেন। হয়ে উঠলেন একজন দক্ষ সাবান নির্মাতা, প্রতিবেশীদের সাহায্যকারী। তার মনে হতে শুরু করল হয়তো ভালো কাজ দিয়ে মানুষের উপকার করে এই অভিশাপের কালো ছায়াটা সন্তানদের ওপর থেকে সরানো যাবে। কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল, কারণ ঠিক যখনই সব শান্ত হয়ে আসছিল, তখনই এমন একটা ঘটনা ঘটল যা তার ভেতরের সমস্ত ভয় আর কুসংস্কারকে আবার জাগিয়ে তুলল। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর তার সবচেয়ে আদরের ছেলে জিউসেপেকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। এই খবরটা লিওনার্দার কাছে বজ্রপাতের মতো এসে পড়ল। তার মাথায় একটাই চিন্তা ঘুরতে লাগলো, অভিশাপটা এবার তার ছেলেকে টার্গেট করেছে, আর ছেলেকে যদি বাঁচাতে হয় তাহলে প্রয়োজন নরবলি। তার প্রথম শিকার ফাউস্টিনা সিতি, একাকী একজন নারী, বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখতেন। লিওনার্দা ঠিক এই স্বপ্নটাকেই তার ফাঁদ হিসাবে ব্যবহার করলেন। ফাউস্টিনা এসেছিলেন একটা নতুন জীবনের আশায়, আর তার জীবনটাই কেড়ে নিলেন লিওনার্দা, অভিশাপ কাটানোর প্রথম বলি হিসেবে। এরপরে টার্গেট ফ্রান্সিসকা সোয়াবি, একজন শিক্ষিকা যিনি একটা ভালো চাকরির জন্য মরিয়া ছিলেন। লিওনার্দা তাকেও একটা মিথ্যে স্বপ্ন দেখালেন, মিলানে দারুণ একটা চাকরির স্বপ্ন। ফ্রান্সিসকা তার জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে এসেছিলেন, কিন্তু সেই বিদায় ছিল তার শেষ বিদায়, আর তার রক্ত ব্যবহার করা হয়েছিল কেক বানানোর জন্য। এবং সব শেষে ভার্জিনিয়া ক্যাসিওপো, একসময় নামকরা গায়িকা ছিলেন, হারানোর সম্মান ফিরে পেতে চাইতেন। ভার্জিনিয়ার জীবন দিয়েই লিওনার্দা তার ভয়ঙ্কর আচারটা সফলভাবে শেষ করেন। এই ভার্জিনিয়ার শরীর থেকেই তৈরি হয়েছিল সেই বিশেষ সাবান আর কেক, যেগুলোর কথা আমরা শুরুতে শুনেছিলাম। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। একে একে 3 জন মহিলা শহর থেকে উধাও। ব্যাপারটা আর চাপা থাকলো না, আর পুলিশি তদন্ত শুরু হতেই লিওনার্দার সাজানো সব পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। প্রথমে তো পুলিশ কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু একটা সূত্র, ছোট্ট একটা সূত্র, সব কিছু ওলট পালট করে দিল। নিখোঁজ নারীদের নামে বাড়ি থেকে কিছু চিঠি আসছিল, যেখানে লেখা ছিল তারা ভালো আছেন, কিন্তু তদন্তে দেখা গেল সবগুলো চিঠি একই জায়গা থেকে পোস্ট করা হয়েছে, আর সেই চিঠিগুলো পোস্ট করেছিল আর কেউ নয়, স্বয়ং লিওনার্দার ছেলে জিউসেপ্পে। ছেলেকে বাঁচাতে লিওনার্দা এবার সব করতে পারতেন।
জিউসেপেকে পুলিশ ধরার সাথে সাথেই লিওনার্দা পুলিশের কাছে গিয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেন। একদম ঠান্ডা মাথায়, কোনো রকম অনুশোচনা ছাড়াই তিনি বর্ণনা করে গেলেন তার এই নৃশংস হত্যাকাণ্ডের পুরো প্রক্রিয়াটা। তার নিজের মুখ থেকেই শোনা যাক সেই ভয়ঙ্কর বিবরণ। আমি টুকরোগুলো একটি পাত্রে ফেলেছিলাম, 7 কেজি কস্টিক সোডা যোগ করেছিলাম এবং সব কিছু নাড়তে থাকলাম যতক্ষণ না টুকরোগুলো একটি অন্ধকার থকথকে পেস্টে পরিণত হয়। লিওনার্দা তার ছেলেকে বাঁচাতে এই সব কিছু করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই অভিশাপটা যেন আরও শক্তিশালী হয়ে ফিরে এলো আর তার গোটা পরিবারটাকেই ধ্বংস করে দিল। মনে আছে সেই গণকের ভবিষ্যৎবাণীর কথা? শেষমেশ সেটাই সত্যি হলো। লিওনার্ডার জীবনের শেষ ঠিকানা হলো কারাগার আর পাগলাগার, আর তার আদরের ছেলে জিউসেপ্পে, যাকে বাঁচাতে এত কিছু, সে আর যুদ্ধ থেকে ফিরলই না। স্বামীর মৃত্যু হলো এই শোক আর অপমানে, আর বাকি সন্তানরা নিজেদের পরিচয় মুছে ফেলে হারিয়ে গেল চিরদিনের জন্য। এই ট্র্যাজেডি চক্রে কাকে শিকার বলা যায় আর কেই বা খলনায়ক? এর উত্তর খোঁজাটা হয়তো সহজ নয়। They say if you listen closely on a moonless night, you can still hear her screaming. But by then, it's already too late. Welcome to Ripfile. শতাব্দীরও বেশি সময় ধরে তদন্তকারীদের ধাঁধায় ফেলে রেখেছে ঔপনিবেশিক ভারতের একেবারে বুকে ঘটে যাওয়া একটা তালাবদ্ধ ঘরের ভেতর খুনের রহস্য। তো ঘটনাটা শুরু হচ্ছে মাদ্রাজের নিউইংটন হাউস কলেজে। একটা বেশ শান্ত রাত, কিন্তু সেই শান্ত রাত আর শান্ত থাকলো না। রাত 12:30 নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দে সব ভেঙে চুরমার হয়ে গেল। পুলিশ এসে তো প্রথমে যা দেখল তাতে তারা সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এটা কোনো সাধারণ কেস না, কারণ বাইরে থেকে কেউ যে জোর করে ঢুকেছে তার কোনো চিহ্নই নেই। মানেটা খুব পরিষ্কার, খুনি স্কুলের ভেতরেরই কেউ। তদন্ত যখন শুরু হলো, দুটো জিনিস একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। 1, বাইরে থেকে কেউ ঢোকেনি, আর 2, যে বন্দুকটা দিয়ে খুন করা হয়েছে সেটা স্কুলেরই বন্দুক। ব্যাস, এই দুটো তথ্য ওই সন্দেহভাজনদের তালিকাটা একদম ছোট করে আনলো। এর মানে হলো তদন্তকারীদের এখন শুধু তাদের দিকেই তাকাতে হবে যারা সেদিন রাতে ওই একই ছাদের নিচে ঘুমোচ্ছিল। এখানে বাড়িটার গঠন খুব ইন্টারেস্টিং একটা ভূমিকা নেয়। দেখুন, নিচতলায় থাকতেন প্রিন্সিপাল, তার স্ত্রী, তাদের ছোট্ট ছেলে, আর সেখানেই ছিল বন্দুকের আলমারিটা। আর তাদের সাথে ছিল মাত্র 1 জন ছাত্র। বাকি যে 8 জন ছাত্র, তারা সবাই ছিল দোতলার ডরমেটরিতে। তার মানে এই 9 জন ছাত্র আর প্রিন্সিপালের স্ত্রী ডরোথি, এই 10 জনের মধ্যেই কেউ একজন খুনি। এর বাইরে আর কেউ হতেই পারে না। এবার আসা যাক তদন্তের দিকে, আর এখান থেকেই গল্পটা একটা দারুণ কোর্টরুম ড্রামার দিকে মোড় নিতে শুরু করে। পুলিশ তো প্রথমে ডরোথির কথা শুনল, আর তিনি যেভাবে দুজনের আচরণের কথা বললেন সেটা শুনেই পুলিশের সন্দেহ গিয়ে পড়ল 2 জন ছাত্রের উপর। কিন্তু ঠিক এখানে গল্পে একটা জবরদস্ত টুইস্ট আসে। গ্রেফতার হওয়া 2 জনের মধ্যে একজন, সিঙ্গাম্পাট্টি, হঠাৎ করে ভোল পাল্টে ফেলে। সে তার বন্ধুর বিরুদ্ধেই সাক্ষ্য দিতে রাজি হয়ে যায়। মানে সে হয়ে যায় রাষ্ট্রপক্ষের তারকা সাক্ষী। আইনের ভাষায় একে বলে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী। মানে সে নিজের অপরাধ স্বীকার করে, কিন্তু বদলে তার সঙ্গীর উপর সব দোষ চাপিয়ে দেয়। এর বিনিময়ে তার সাজাটা কম হবে, এটাই ছিল তার প্ল্যান। তো এখন কাঠকড়ায় একা দাঁড়িয়ে কাদম্বন, কিন্তু তার আইনজীবী ছিলেন অসাধারণ। তিনি রাষ্ট্রপক্ষের পুরো কেসটা একেবারে সুতো ধরে ধরে খুলতে শুরু করলেন। একটার পর একটা যুক্তিকে ভেঙে চুরমার করে দিলেন। রাষ্ট্রপক্ষের হাতে তুরুপের তাস ছিল একজন ছাত্র সাক্ষী, বারিকায়। সে কোর্টে এসে বলল, আমি ওদেরকে বন্দুক হাতে সিঁড়িতে দেখেছি। কিন্তু যেই না ডিফেন্সের আইনজীবী তাকে জেরা করতে শুরু করলেন, পুরো সাক্ষ্যটা হুড়মুড় করে ভেঙে পড়ল। কারণ সে নাকি তখন চশমা পরেছিল না, আর ওই অন্ধকারে সে নাকি কিছুই পরিষ্কার দেখতে পায়নি। শুধু তাই না, আরেকজন সাক্ষী যাকে দেখেছিল তার বিবরণটা শুনুন। সে দেখেছিল একজন লম্বা,
কোঁকড়া চুলের ছেলেকে। এখন দেখুন, অভিযুক্ত কাদেম্বন কিন্তু লম্বাও না আর তার চুলও কোঁকড়া না, বরং যে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে সেই সিঙ্গাম্পট্টি, সে কিন্তু লম্বা আর তার চুলও কোঁকড়া। কি অদ্ভুত, তাই না? এরপর ডিফেন্স আরও একটা দারুণ চাল দিল। তারা কোর্টে একজন বন্দুক বিশেষজ্ঞকে নিয়ে এলো। বিশেষজ্ঞ প্রমাণ করে দেখালেন যে দোতলা থেকে যদি বন্দুক দুটো ছুঁড়ে ফেলা হতো তাহলে সেগুলোতে দাগ পড়তো, ক্ষতি হতো। কিন্তু বাগানে যে বন্দুকগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল একেবারে নতুনের মতো ঝকঝকে। এর মানে কি? মানেটা খুব সোজা, বন্দুকগুলো ছুঁড়ে ফেলা হয়নি, এগুলোকে সাবধানে ওখানে সাজিয়ে রাখা হয়েছিল। এরপর কোর্টে আর একটা বোমা ফাটল। ডিফেন্সের আইনজীবী সরাসরি উর্ক সিনিয়র নামের আর এক ছাত্রকে প্রিন্সিপালের স্ত্রী ডরোথির সাথে সম্পর্কের ব্যাপারে জেরা করলেন। একটা গোপন সম্পর্ক, আর তার থেকে জন্ম নেয়া একটা সাংঘাতিক মোটিভের কথা সামনে চলে এলো, যার সাথে কাদম্বনের দূর দূর যা পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। রাষ্ট্রপক্ষের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল একটা মেডিকেল রিপোর্ট। ডাক্তাররা এসে নিশ্চিত করলেন যে কাদম্বনের হ্যান্ড ট্রেমার ছিল, মানে ওর হাত কাঁপত। যার হাত কাঁপে তার পক্ষে এত কাছ থেকে নিখুঁত একটা গুলি চালানো প্রায় অসম্ভব। তো কাদম্বনের বিরুদ্ধে কেসটা তো ধুলোয় মিশে গেল, তাহলে আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, প্রিন্সিপাল ক্লেমেন্টকে খুনটা করল কে? আদালতে শুনানির পর তিনজন লোকের দিকে সন্দেহের আঙুলটা কিন্তু রয়েই গেল। প্রথমত সিঙ্গম্পট্টি, সে কেন মাঝরাতে পুরো পোশাক পরে রেডি ছিল? দ্বিতীয়ত ওর্ক সিনিয়র, ডোরোথির সাথে তার সম্পর্কের কারণে ক্লেমেন্টকে কি সে রাস্তা থেকে সরাতে চেয়েছিল? আর সব শেষে ডোরোথি নিজে, তিনি তো ঘরেই ছিলেন, গুলির শব্দও শুনেছেন কিন্তু কিছুই দেখেননি। এটা কি বিশ্বাসযোগ্য? আর কেনই বা তিনি দেশ ছেড়ে চলে গেলেন আর বিচারের জন্য কোনো দিনও ফিরলেন না? ভাবুন, 100 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু কেসটা আজও অফিশিয়ালি অমীমাংসিত। কিন্তু এত জল্পনা, এত রহস্যের পেছনে লুকিয়ে আছে শেষ একটা তথ্য, আর সেটাই সবচেয়ে ভুতুড়ে। কারণ যে ছাত্রটা নিচতলায় ঘুমাতো ঠিক ওই বন্দুকের আলমারিটার পাশে, সে ছিল কাদম্বন। আর এই একটা তথ্যই নিউইংটন হাউসের রহস্যকে এমন এক ধাঁধায় পরিণত করেছে যা হয়তো কোনোদিনও সমাধান হবে না। You think you're alone, don't you? But the shadows have eyes, and they are watching your every move. Welcome to Risen Fire. আজকে যে গল্পটা আমরা শুনব সেটা একটা সত্যি ঘটনা। আমাদের সোর্স চ্যানেলে পাঠানো হয়েছিল এই কাহিনীটা। এটা এমন এক পরিবারের গল্প যার পরিণতি আমাদের অনেক কিছু সোচতে বাধ্য করে। কিভাবে কোনো মানুষ শুধু হিংসার বশে কারো জীবন এতটা নষ্ট করে দিতে পারে? এই একটা প্রশ্ন দিয়েই যেন পুরো গল্পটা শুরু করা যায়। ভাবুন তো, এটা শুধু একটা প্রশ্ন নয়, একটা পরিবারের সারা জীবনের যন্ত্রণার একটা চিৎকার। গল্পের শুরুটা কিন্তু ছিল একদম অন্যরকম। আর 5টা সুখী পরিবারের মতোই তাদের জীবনে আনন্দ, শান্তি সব কিছু ছিল। কিন্তু কে জানতো সেই সুখের ওপর খুব তাড়াতাড়ি একটা কালো ছায়া নেমে আসবে। আচ্ছা, তাহলে চলুন পরিচিত হয়ে নিই এই গল্পের মূল চরিত্রদের সাথে। সিং পরিবার। পরিবারের কর্তা রাম সিং, তার স্ত্রী আশা, আর তাদের 2 ছেলে, বড় ছেলে অশোক আর ছোট অতুল। এই 4 জন মানুষকে ঘিরেই আজকের এই মর্মান্তিক কাহিনীটা। আর গল্পের মূল সংঘাতের শুরুটা কিন্তু এখান থেকেই। রাম সিংয়ের ভালো চাকরি, সমাজের সম্মান, এই বিষয়গুলো পাশের বাড়িতে থাকা তার সৎ আত্মীয়দের একদম সহ্য হতো না। মানে সিং পরিবারের সাফল্যটা যেন তাদের বুকে কাঁটার মতো বিন্ধ, আর সেই হিংসাটা তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠত। সব কিছু ওলট পালট হতে শুরু করে একটা ঘটনাকে কেন্দ্র করে, তাদের নতুন বাড়ি তৈরি। এই বাড়িটাই যেন তাদের জীবনে একটা অশুভ ছায়া নিয়ে আসে। ওই বাড়িটা ছিল তাদের বহু বছরের পরিশ্রমের আর সাফল্যের একটা প্রতীক। কিন্তু তাদের এই উন্নতিটাই প্রতিবেশীদের হিংসার আগুনকে আরও উস্কে দেয়। ঘন্টার পর ঘন্টা তারা নিজেদের ছাদ থেকে শুধু দেখত আর ঘৃণার চোখে দেখত কিভাবে বাড়িটা একটু একটু করে সম্পূর্ণ হচ্ছে।
নতুন বাড়িতে পা রাখার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আর তার কেন্দ্রবিন্দুতে ছিল পরিবারের ছোট ছেলে ৮ বছরের অতুল। ওর মধ্যে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। অতুল একসময় ছিল বাড়ির প্রাণ, যে সারাক্ষণ খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকত। সেই ছেলেটাই হঠাৎ করে একেবারে শান্ত ও চুপচাপ হয়ে গেল। তার এই আকস্মিক পরিবর্তনটা পরিবারের সবার জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর অতুলের আচরণ দিনে দিনে আরও অদ্ভুত হয়ে উঠছিল। মাঝরাতে ঘুমের মধ্যে হাঁটা, অন্ধকার ঘরে একা একা কথা বলা, এমনকি মাঝে মাঝে তার গলার স্বরও বদলে যেত, একদম অন্যরকম শোনাতো। লাল চোখ দুটো দেখে মনে হতো যেন রাতের পর রাত সে ঘুমায়নি। এই লক্ষণগুলোই ছিল এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। এই উত্তরটা একবার ভাবুন তো, কি ভয়ঙ্কর! একটা ৮ বছরের বাচ্চার মুখে এই কথা শুনে যে কোনো মায়ের বুক কেঁপে উঠবে। এই একটা বাক্যই পরিবারের মনে ভয় ঢুকিয়ে দেয় যে অতুলের এই পরিবর্তনের পিছনে কোনো স্বাভাবিক কারণ নেই, আছে কোনো অশুভ শক্তি। এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। অতুলের ভাই সিঁড়িতে একটা কালো ছায়ামূর্তিকে দেখতে পায়, আর তার মা দেখেন অতুলের বিছানায় এক অচেনা মহিলা বসে আছে। তখনই তারা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এটা কোনো শিশুর কল্পনা নয়, এর পেছনে আছে আরও গভীর এবং অন্ধকার কোনো রহস্য। এখন রাত ৩টে। অতুলের ভয়ঙ্কর চিৎকারে গোটা বাড়ি জেগে ওঠে। তারা ছুটে গিয়ে দেখে অতুলের শরীর থেকে যেন একাধিক মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। এরপর এক অবিশ্বাস্য শক্তি দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নেয় আর পাগলের মতো হাসতে হাসতে দৌড় দেয় ছাদের দিকে। পরিবার তাকে আটকানোর আগেই সে ছাদ থেকে ঝাঁপ দেয়। এক মুহূর্তে সব যেন শেষ হয়ে যায়। এই ভয়াবহ ঘটনার পর পরিবারটা যখন এর পেছনের কারণটা খোঁজা শুরু করল, তখন এক ভয়ঙ্কর সত্য তাদের সামনে এসে দাঁড়ায়। ভগবানের কৃপায় অতুল প্রাণে বেঁচে যায়, কিন্তু তার অবস্থা ছিল খুবই গুরুতর। যখন আর কোনো উপায় ছিল না, তখন পরিবারটি একজন পুরোহিতের কাছে যায়, আর তিনিই প্রথম জানান যে তাদের বাড়ির ওপর ভয়ঙ্কর কালা জাদু করা হয়েছে। কিন্তু এর সমাধান কি? পুরোহিত জানালেন অভিশাপের আসল উৎস অতুলের বিছানার নিচেই পোতা আছে। নির্দেশ মতো মেঝের টাইলস তুলে তারা সত্যিই একটা মাটির কলস খুঁজে পায়। সেই কলসটিকে একটা পিপুল গাছের নিচে পুঁতে দেওয়া হয়, আর সবশেষে একটা যজ্ঞের মাধ্যমে পুরো বাড়িটাকে শুদ্ধ করা হয়। অভিশাপ তো দূর হলো, কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে তার কি হবে? আসুন গল্পের শেষ পর্বে দেখি এর সাথে জড়িত প্রত্যেকের জীবনে কর্মের ফলটা কীভাবে ফিরে এলো। সবচেয়ে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হয় অতুলকে। ছাদ থেকে পড়ার কারণে মাথায় যে গুরুতর আঘাত লেগেছিল, তার ফলে সে সারা জীবনের জন্য মানসিকভাবে অক্ষম হয়ে যায়। একটা হাসি খুশি বাচ্চার জীবনটা ওখানে যেন থেমে যায়। আর এখানেই দেখুন কর্মের কি অদ্ভুত খেলা। একদিকে রাম সিংয়ের পরিবার এত কষ্ট সত্ত্বেও একে অপরকে আঁকড়ে ধরেছিল, অন্যদিকে যারা হিংসা করেছিল তাদের পরিবারটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাদের এক ছেলে দুর্ঘটনায় মারা যায়, অন্যজন মদ্যপ হয়ে যায়, আর তাদের বৃদ্ধা মাকে শেষ বয়সে অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে হয়। Look closely into the shadows. Can you see what hides there, waiting for you to fall asleep?